দশম শ্রেণী তোমাদের বাক্য এই সেকশনটা চলছিল, অর্থাৎ বাক্যে গঠন। আজকের ক্লাসে আমরা জানবো বাক্যের গঠন শ্রেণীবিভাগ, গঠনগত শ্রেণীবিভাগ, সরল, যৌগিক, জটিল এবং মিশ্র বাক্য। যতটা হবে ততটাই শিখব। বেশ, দেখো সরল বাক্য। সরল বাক্যের সংজ্ঞাটা আমি প্রথমে বলে দিই যে সরল বাক্যটা আসলে কি। যদি এই পাতাতে দেওয়া রয়েছে, এখানটাতে, এখান থেকে শুরু হয়েছে, একবার সবার শেষে দেওয়া রয়েছে। আমি এটা আগে একটু বর্ণনা করে দিই যে বাক্যে একটি মাত্র সমাপিকা ক্রিয়া এবং এক বা একাধিক অসমাপিকা ক্রিয়াযুক্ত কিংবা অসমাপিকা ক্রিয়াহীন হয় আর অন্য বাক্যের সঙ্গে যুক্ত না হয়ে স্বতন্ত্রভাবে অবস্থান করে, সেটাকে আমরা সরল বাক্য বলি। তাহলে সরল বাক্যে মনে রাখবে একটা কিন্তু সমাপিকা ক্রিয়া থাকবেই, এক বা একাধিক কি হচ্ছে অসমাপিকা ক্রিয়াযুক্ত কিংবা অসমাপিকা ক্রিয়াহীন হয়। তাহলে এটাই মাথায় রাখো যে আমাদের সরল বাক্যের ক্ষেত্রে একটা তো সমাপিকা ক্রিয়া থাকবেই, কিন্তু স্বতন্ত্রভাবে বসবে। কখনোই সরল বাক্য অন্য বাক্যের সঙ্গে যোগ হবে না, ঠিক আছে? তাহলে সরল বাক্যে কিছু আমি উদাহরণ দেখি, এবার আমরা বুঝবো সংজ্ঞা অনুযায়ী এইটা একটা সমাপিকা ক্রিয়া আছে কি নাই। সমাপিকা ক্রিয়া একটা থাকতেই পারে, অসমাপিকা এক বা একের বেশি থাকতে পারে, অসুবিধা নাই, নাও থাকলে চলবে, কিন্তু সমাপিকা ক্রিয়া একটা থাকবেই সরল বাক্যে। আছে এই বাক্যে? দেখি, দেখো এখানে একটা বাক্য দিয়েছে যে পাখি ডাকছে, পাখি ডাকছে, এটা একটা বাক্য। এখানে কি ডাকছে, ডাকছে সমাপিকা ক্রিয়াটি বাক্যের অর্থ ভাবকে সম্পূর্ণ করছে। কে ডাকছে? পাখি ডাকছে, বলা আছে, হয়ে গেল সমাপিকা ক্রিয়া, সরল বাক্য কমপ্লিট, কারোর সাথে কোনো লিঙ্ক নাই, ঠিক আছে? তবে আমি যদি বলি যে পাখি ডাকছে ও পশুরা ছুটছে, শোনো না, পাখি ডাকছে ও পশুরা ছুটছে, এখানে কিন্তু এটা সরল বাক্য থাকলো না। কেন থাকলো না? আমরা কি বললাম? আমি এখন না না ওটা তো বুঝতে পারলাম। আমি এখনই সংজ্ঞা হিসাবে কি বললাম যে একটা সমাপিকা ক্রিয়া থাকবে, আর বাবা এখানে তো আর একটা সমাপিকা হয়ে গেল, পশুরা ছুটছে। তাহলে ছুটছে, কে ছুটছে? পশুরা ছুটছে। তাহলে দুটো সমাপিকা সরল বাক্যে থাকবে না, থাকবে না। অসমাপিকা ক্রিয়া থাকতে পারে একের বেশি, অসুবিধা নাই, সমাপিকা ক্রিয়ায় একটাই থাকবে। তাহলে পাখি ডাকছে, বাস হয়ে গেল, এখানে শেষ। আর একটা বাক্য দেখো, আমি স্কুল যেতে যেতে তোমায় দেখলাম, আমি স্কুল যেতে যেতে তোমায় দেখলাম। এখানে কি বাক্যটিতে একাধিক অসমাপিকা ক্রিয়া আছে, একের বেশি অসমাপিকা ক্রিয়া আছে। যেতে যেতে, স্কুল যেতে যেতে, আমি স্কুল যেতে যেতে, ভালো করে বোঝা জিনিসটা। আমি স্কুল যেতে যেতে তোমায়, আবার আর একটা বাক্য হতে পারে, আমি স্কুল যেতে যেতে তোমায় দেখলাম। বুঝতে পারলে? তাহলে এই যে যেতে যেতে কিন্তু একটি মাত্র সমাপিকা দেখলাম, হ্যাঁ, এটা আর একটা বলি, এটা কিন্তু একটাই সমাপিকা ক্রিয়া। কি? কোনটা? যেতে যেতে। সমাপিকা ক্রিয়া হচ্ছে দেখা। বুঝতে পেরেছো? এ খুব উঁচু জাতের আম, এটা আর একটা বাক্য রয়েছে, এ খুব উঁচু জাতের আম। এখানে হলো সমাপিকা ক্রিয়াটি কিন্তু উহ্য। এখানে যে সমাপিকা ক্রিয়াটা রয়েছে সেটা কিন্তু উহ্য না। এখানে অ্যাম ইজ আর আমরা অনেক সময় ইউজ করি না, উহ্য থাকে, সেরকম হলোটা এটাও কিন্তু উহ্য আছে। আচ্ছা, আমরা কি বলি? আমার নাম রাজ ঘোষ, এখানের মধ্যে ক্রিয়া কোনটা বলো তো? এর মধ্যে ক্রিয়া কোনটা বলো? সমাপিকা ক্রিয়া আছে একটা, কোনটা? হলো। আমার নাম হলো রাজ ঘোষ, কিন্তু আমরা হলোটাকে উড়িয়ে দিই,
উজ্জ্বটা কি বললি না, ওই জন্য অ্যাম ইজ আর এগুলো উজ্জ্ব থাকে অনেক সময়। মাই নেম অভিক কর্মকার, আবার ইজ বসাই, মাই নেম ইজ অভিক কর্মকার, ইজটা লাগাই। মাই সেলফ অভিক কর্মকার, এটাও বলা যাবে, বুঝতে পেরেছ? আবার এটাও বলে এখনকার অভিক কর্মকার ইজ হেয়ার, এখানে এটাও হলো। তাহলে দেখো নাক বরাবর সোজা যেতে হবে। আচ্ছা, এখানে একটা জিনিস উজ্জ্ব আছে, তোমায় নাক বরাবর যেতে হবে। কাকে বলছি গো? তোমাকে বলছি। নাক বরাবর যেতে হবে সোজা করে, বুঝতে পারলে? বাক্যগুলি গঠনগত বিশেষত্ব থেকে সরল বাক্যটাকে বৈশিষ্ট্য নির্ধারণ করা যায়। কটা জিনিস আমরা দেখলে বুঝতে পারবো এটা সরল বাক্য, যৌগিক বাক্য না জটিল বাক্য। আমরা সরল বাক্যটা আজকে ভিডিওতে বুঝি, আজকে ক্লাসে বুঝি সরল বাক্যটা। ধীরে ধীরে চলো, বোঝো ভালো করে, কেননা এইগুলো কি হবে পরে পরে কাজে নয়। এইটা যখন শেষ হবে এগুলোকে কিন্তু সব অনুশীলনে প্র্যাকটিস করতে হবে। সরল বাক্য থেকে জটিল বাক্য, জটিল বাক্য থেকে সরল বাক্যে, সরল বাক্য থেকে যৌগিক বাক্য, যৌগিক বাক্য থেকে সরল বাক্য, যৌগিক বাক্য, জটিল বাক্য থেকে যৌগিক বাক্য, যৌগিক বাক্য থেকে জটিল বাক্য। হ্যাঁ, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড সেন্টেন্স ইংরেজিতে যেমন বাংলাতেও তেমন আছে তো। ওই জন্য বলছি এক একটা আগে বোঝো, পরে একসঙ্গে বোঝাবো শেষে উদাহরণে, খেলা হবে। এখনও না হয় খানিক মাঠটাই পরিষ্কার করি। দেখো এখানে দেখো, বাক্যগুলিকে একটি মাত্র সমাপিকা ক্রিয়া, ভালো করে দেখবে যে একটা সমাপিকা ক্রিয়া আছে নাকি। একের বেশি থাকলে হবে না সরল বাক্য। 2 নম্বর কি, বাক্যগুলিতে অসমাপিকা ক্রিয়া এক বা একাধিক থাকতে পারে, আবার নাও থাকতে পারে। আমি বললাম থাকতেও পারে, নাও থাকতে পারে। ওই যে কুকুর ডাকছে, কে ডাকছে? কুকুর, একটা হয়ে গেল ডাকা। বাক্যগুলি অন্য বাক্যের সঙ্গে যুক্ত নাই, এরকম দেখবে কমা দিয়ে আর একটা বাক্য লাগিয়ে দিল, ফুল স্টপ দিয়ে ও যদি শব্দ আর লাগিয়ে দিল। আমি যে বললাম পাখি ও পশু, তাহলে কিন্তু পাখি আর পশু দুটো রয়েছে, তাহলে এই দুটো কিন্তু হবে না। হ্যাঁ, হবে না। এটা কি হয়ে গেল? যৌগিক বাক্য হয়ে গেল, কম্পাউন্ড সেন্টেন্স। অ্যান্ড, অর, এগুলো তো যুক্ত করছি না, কনজাংশন ইউজ করছি আমরা, এগুলো হবে না। এগুলো কি হয়ে গেল? কম্পাউন্ড সেন্টেন্স, যৌগিক বাক্য। এগুলো পরে আসবো, যৌগিক বাক্য যখন বোঝাবো তখন আসবো। তাহলে সরল বাক্যে কি থাকবে? একটা মাত্র সমাপিকা ক্রিয়া। অসমাপিকা ক্রিয়া এক অধিক থাকতেও পারে, নাও থাকতে পারে। হরিবোল। বাক্যগুলি কোনো বাক্যের সঙ্গে যুক্ত হয় না, পৃথক থাকে। কোনো বাক্যের সঙ্গে যুক্ত হবে না সরল বাক্য, একা একা থাকবে। একা থাকলেই জেনে রাখবে যে সরল মানুষ, যে মানুষটা একা একা থাকে, নিজে একা থাকে, ও কারো ছাদ পাঁচে থাকে না, ও সরল। আর যত লট ঘট করবে কে? যৌগিক, কমপ্লেক্স সেন্টেন্স, একটার সাথে আর একটা লেগে থাকবে। আর যৌগিক বাক্যগুলো কি হয়? ও সবসময় নিয়ে নিয়ে চলবে, আমি একা চলবো না। জটিল বাক্য বেশি খারাপ, ও দেখবে ওটা করতেও কষ্ট হবে জটিল বাক্যটা, বুঝতে পেরেছো? কিন্তু কম্পাউন্ড সেন্টেন্স করতে, অর্থাৎ যৌগিক বাক্য করতে খুব সুবিধা, কেননা একজন আর একজনের সঙ্গে থাকবে। তো আমি ও তুমি বাজারে যাব, এই যে ও লাগিয়ে দিলাম, তাহলে এখানে দুজনা থাকলো, হয়ে গেল কমপ্লিট। কিন্তু যৌগিক একাও থাকে, কিন্তু এমনভাবে একা থাকে, পরে বলছি, ও কূট বুদ্ধি ভরা থাকে। পরে যখন বাক্য করাবো বাস্তব উদাহরণ দিয়ে বোঝাবো। হয়েছে? তাহলে বাক্যগুলি কখনো কর্তা আবার কখনো সমাপিকা ক্রিয়া উজ্জ্ব অবস্থায় থাকে। তাহলে সরল বাক্যে দুটো জিনিস উজ্জ্ব থাকে, একটা কর্তা আর একটা হচ্ছে ক্রিয়া। কর্তা, এই যে আমি বললাম নাক বরাবর সোজা যাও, আমি যদি বলি বইটা পড়ো, আচ্ছা আমি বইটা পড়তে কাকে বলছি গো? তোমাকে বলছি। কোনো বাক্যে যদি এইটুকু লেখা থাকে যে ক্রিয়া, যদি বলি কর্ম এবং ক্রিয়া থাকে, তাহলে সেই বাক্যে জেনে রাখবে যে কর্তা উজ্জ্ব আছে। বই পড়ো, বইটা হচ্ছে কি কর্ম, আর পড়াটা হচ্ছে ক্রিয়া। কিন্তু এখানে কাকে পড়তে বলছি গো? তুমি। অনেক সময় থাকে না উজ্জ্ব থাকে, কর্তৃ উজ্জ্ব থাকে, কখনো ক্রিয়াটাই উজ্জ্ব থাকে। অ্যাম ইজ আর মেন ক্রিয়া, অর্থাৎ
যেটা আসল যেটা ক্রিয়া সেটা কখনোই কিন্তু উঠবে না। আমরা ইংরাজি ক্ষেত্রেও পড়েছি মূল ভার্ব কখনোই ওড়ে না। কোনগুলো ওড়ে গো? হেল্পিং ভার্বগুলো, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যান ত্যান এদিক সেদিক, এগুলো অক্সিলারি ভার্ব যেগুলো সেগুলো উড়ে যায়। বেশ, আমি এখানে ইংরাজি আর বেশি ডায়লগ মারবো না, বাংলায় থাকি। আমি বাংলায় গান গাই, শোনো। তাহলে বাক্যগুলোতে কখনো কর্তা, কখনো কি হলো, কখনো সমাপিকা ক্রিয়া উজ্জ্ব থাকবে, উড়ে চলে যাবে। ওই যে আমি বললাম আমার নাম রাজঘোষ, এটাও তুমি বলতে পারো। আমার নাম হলো রাজঘোষ বা হয় রাজঘোষ, এটাও বলতে পারো। তাহলে এখানে তুমি বলবে আমার নাম রাজঘোষ। আমরা একে কি শিখেছি? যে ক্রিয়া ছাড়া বাক্য সম্পূর্ণ হয় না। তাহলে ক্রিয়া কয় এখানে? আমার নাম রাজঘোষ বলে দিচ্ছি, তাহলে হয়টা তো লাগাও। তাহলে হয়টা কোথায় বুঝছো? আমরা বাক্যটাকে অনেক সময় বড় করি না, ভালো করে বুঝো। আমরা বাক্যটা যেহেতু বড় করি না, সেহেতু আমরা ওইগুলোকেও তুলে দিই। বই পড়ো, আমি এটাও বলতে পারি তুমি বই পড়ো, একই ব্যাপার। কিন্তু আমরা বাক্যটাকে ছোট করব, সেই জন্য ওই তুমিটাকে ব্র্যাকেটে ভরে দিলাম, ব্যাস। এবারে উক্ত বৈশিষ্ট্যগুলো নিরিখে সরল বাক্যের একটা উদাহরণ দিই, এখানেই শেষ করব। শুনলাম মেয়েটি পড়াচ্ছে। বাক্য আমরা কত বড় করতে পারি দেখো। আমি বারবার ইংরেজি যখন পড়াই তখন এই কথাটাই বলি যে বাক্য সবসময় ট্রান্সলেট করবে, বড় করবে বাক্যটাকে, এই রকমভাবে বড় করবে। আমি বলছি কীরকমভাবে বড় হয়। মেয়েটি পড়াচ্ছে, কে পড়াচ্ছে? মেয়েটি। আচ্ছা, এখানে প্রশ্ন আসছে না যে কাকে পড়াচ্ছে, কি পড়াচ্ছে, কখন পড়াচ্ছে, কোথায় পড়াচ্ছে? এইগুলো তো আরও প্রশ্ন দরকার, সব উত্তর এখানে দেওয়া আছে। থামো বলি, তাহলে মেয়েটি পড়াচ্ছে, তাহলে এখানে মেয়েটা হচ্ছে কি? কর্তা, যে পড়াবে সে কর্তা তো। এবারে যে জিনিসটা করছে, যে জিনিসটা মানে ক্রিয়া করছে, ক্রিয়াতে তো থাকবেই পড়ানো। তাহলে এখানে একটা জিনিস মিসিং আছে, কি গো? কর্মটা মিসিং আছে। মেয়েটি পড়াচ্ছে, কি পড়াচ্ছে তো বলি নাই, আমি খাই, তাহলে আমি হচ্ছে কর্তা, খাওয়া, খাওয়াটা হচ্ছে ক্রিয়া, কর্ম কই? কর্ম হচ্ছে কি? ভাত। কি খাই? আমি ভাত খাই, তাহলে ভাতটা হচ্ছে কর্ম। পরের লাইনে এসো, তাহলে কর্তার সমাপিকা ক্রিয়া হলো। বেশ, আমি সমাপিকাটা বাদ দিয়ে আমি ক্রিয়াটা বললাম। তাহলে এখানে কর্তা ক্রিয়া হলো, কিন্তু এখানে কর্মটাকে আমাকে খুঁজতে হবে পরের লাইনে। দেখো, মেয়েটি বোনকে ইতিহাস পড়াচ্ছে, কাকে? বোনকে। তাহলে এখানে কি হলো? কর্তা হলো, কর্ম হলো। এবার এখানে কি? মুখ্য কর্ম এবং গৌণ কর্ম, ভালো করে বুঝো। আমি আগের দিনে বলছিলাম যে মুখ্য কর্ম গৌণ কর্ম বুঝিয়ে দেবো, এখানেও একবার বলে দিই। মুখ্য কর্ম আর গৌণ কর্ম দুটো কর্ম যদি এক জায়গায় থাকে, তাহলে এর মধ্যে প্রাধান্য কোনটাকে দেবে সেইটাই কিন্তু মেন, ভালো করে বুঝবে। তুমি দুটো কর্ম করছো একটা বাক্যে, এই বাক্যের মধ্যে তুমি কোন কাজটাকে বেশি প্রাধান্য দেবে সেটা হচ্ছে কি? মুখ্য কর্ম। যেই কাজটা পরে করলেও হবে সেটা গৌণ কর্ম। তাহলে এই বাক্যে কি? দুটো কর্ম। কি কর্ম? বোনকে ইতিহাস পড়ানো, ভালো করে বুঝবে। বোনকে ইতিহাস পড়ানো, তাহলে মুখ্য কর্ম কোনটা? বোনকে পড়া, বোনকে ইতিহাস, ভালো করে বোঝো। বোন হচ্ছে এখানে গৌণ কর্ম, ইতিহাস হচ্ছে মুখ্য কর্ম। ভালো করে শোনো, আমি আবার বলি, আমি তো পড়াই অনেকগুলো সাবজেক্ট, ভালো করে শুনবে, কিন্তু আমি মুখ্য আমার পড়ানো কি? ইতিহাস, ইংরেজি। এখন আমি বাংলা ব্যাকরণ পড়াচ্ছি, ভালো করে শোনো রে। এখন আমি পড়াচ্ছি কি? বাংলা ব্যাকরণ, ভালো করে জিনিসটা পড়বে। আমি পড়াই তো অনেক কিছু, ইতিহাস, ভূগোল, ইংরেজি, অঙ্ক পড়াই না বাবা, আর্টস গ্রুপের সাবজেক্টগুলো আমি পড়াচ্ছি। আচ্ছা, আমার তাহলে মুখ্য কাজ কি? বাংলা ব্যাকরণ। আমি এই মুহূর্তে বাংলা ব্যাকরণ পড়াচ্ছি, আমার মুখ্য কাজ কি? বাংলা ব্যাকরণ। আরও জিনিস তো পড়াই। আমি কাদেরকে পড়াই? শুধু তোমাদেরকে পড়াই না, আরও 10টা ছেলে আছে, আমি তাদেরকেও পড়াই। ভালো করে এখানেই বলতে চাইছি যে আমার মূল কাজ হচ্ছে ইতিহাস পড়ানো। আমি বোনকে পড়াই, বউকে পড়াই,
না আমার বন্ধুকে পড়াই, না আমার ছাত্রদের পড়াই, সেটা পরের কথা। আমি ইতিহাস পড়াচ্ছি, এটা আমার মেন কাজ। ভালো করে বুঝো জিনিসটা। মুখ্য কর্ম সেইটাই যেটা আমার বেশি গুরুত্ব, ইতিহাস পড়ানো। এবার আমি কাকে পড়াচ্ছি সেটা পরের বিষয়। আমি আমার বোনকে পড়াতে পারি, বউকে পড়াতে পারি, ছাত্রকে পড়াতে পারি, ছাত্রীকে পড়াতে পারি, মা বাবা সবাইকে পড়াতে পারি। তাহলে সেটা হচ্ছে গৌণ কর্ম। যে কাজটা আমার তুলনামূলক কম ওজন থাকবে সেটা হচ্ছে গৌণ, যেটার মাপ আমার বেশি, যেটা ওজন বেশি, সেটা হচ্ছে মুখ্য কর্ম। বুঝতে পেরেছ? হ্যাঁ, বেশ। পরেরটা দেখো, আবার একটা আসছি। মেয়েটি আজ বোনকে ইতিহাস পড়াচ্ছে। এ দেখো, আজ হচ্ছে কালবাচক। এটা অনেক ভাগ আছে, অনেক বড় করা যায়। একটা বাক্যকে অনেক ভাগে ভাগ করা যায়। আমরা যদি একটা বাক্য করি, ইংরেজি যখন পার্টস অফ স্পিচ করতাম, আই ইট রাইস, আইটাকে কী করতাম? প্রোনাউনে রাখতাম, ইটটাকে ভার্বে রাখতাম, রাইসটাকে নাউনে রাখতাম, কনজাংশন বিভিন্ন বড় বড় করলে এরকম হয়। এইগুলোও তাই একই জিনিস। শুধুমাত্র দেখো বাক্যটাকে কেমন বাড়াইছে। মেয়েটি আজ বোনকে ইতিহাস পড়াচ্ছে, কালবাচক ঢুকে গেল এখানে মাঝখানে। এর সঙ্গে এগুলো সব থাকবে, এগুলো এখানে ডট ডট মেরে দিয়েছে কিন্তু। তাহলে এখানে এক্সট্রা যোগ হলো কি? পরের লাইনে শুধুমাত্র কালবাচক, কখন পড়াইছে, কবে পড়াইছে, এটাও একটা গুরুত্ব আছে। আজকে পড়াচ্ছে, কালকে ইতিহাস নাও পড়াতে পারে। আজকে আমি তোমাকে আজকে ক্লাসে বাংলা ব্যাকরণ পড়াচ্ছি, এর আগে তোমার ভূগোল পড়ালাম। আচ্ছা, অন্যদিন এই বাংলা ব্যাকরণ পড়াবো কি কালকে? না, অন্য সাবজেক্ট পড়াবো। তাহলে আজকে কি পড়াচ্ছি সেটা গুরুত্বপূর্ণ, কালবাচক। পরেরটা দেখো, মেয়েটি আজ বাড়িতে বোনকে ইতিহাস পড়াচ্ছে। তাহলে আজকে বাড়িতে পড়াচ্ছে, কালকে মাঠেও পড়াতে পারে, স্কুলে গিয়েও পড়াতে পারে। তাহলে এইটা কি? এটা হয়ে গেল স্থানবাচক। এগুলো হয়ে গেল কি? স্থানবাচক। আগেরটা কালবাচক ছিল, কখন পড়াইছে, কবে পড়াইছে, কোন মুহূর্তে পড়াচ্ছে। কালবাচক সময় বোঝাচ্ছিল। এইটা হয়ে গেল স্থানবাচক, কোথায় পড়াচ্ছে? আজকে বাড়িতে পড়াচ্ছে, কালকে মাঠে খাটে সেখানে পড়াইতে পারে, যেখানে বসে পড়াতে পারে। পরের বাক্যটা দেখো, মেয়েটি আজ বাড়িতে বসে বোনকে পড়াচ্ছে। ভালো করে শুনবে। এইখানে দেখো, মেয়েটি আজ, এখানে কোনটা হলো? বাড়িতে বসে পড়াচ্ছে, দাঁড়িয়ে পড়াচ্ছে, নাচতে নাচতে পড়াচ্ছে। কেমন, কীভাবে পড়াচ্ছে? শুয়েও পড়াতে পারে। তাহলে কেমনভাবে পড়াচ্ছে সেটাও তো একটা ব্যাখ্যার ব্যাপার আছে। হ্যাঁ, এরপরে দেখো, মেয়েটি আজ বাড়িতে বসে পলাশির যুদ্ধের কথা শোনাতে শোনাতে বোনকে ইতিহাস পড়াচ্ছে। বাবারে, তার মানে দেখো এইখানে একটা জিনিস ভালো করে বুঝবে। এখানে অসমবিকা খণ্ডবাক্য, মানে ছোট 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 ক্লিপ এখানে যুক্ত হয়ে গেছে। ইতিহাসেরও তো বিষয় আছে, ইতিহাসের ভেতরেও তো বিষয় আছে। আমি বাংলা ব্যাকরণে কি পড়াইছি? বাক্য পড়াচ্ছি। বাংলা ব্যাকরণে সমাস আছে, প্রত্যয় আছে, হ্যাঁ, সরল বাক্য, জটিল বাক্য, এই বিভিন্ন জিনিস আছে। তা আমি কোনটা পড়াইছি গো আজকে? বাক্য। হ্যাঁ, তাহলে আমি আজকে বাংলা ব্যাকরণের বাক্য অধ্যায় থেকে সরল বাক্যটাকে তোমাদেরকে পড়াচ্ছি। এইটাই হচ্ছে সরল বাক্য। একটা জিনিস কি বলতো, প্রেজেন্ট ইনডিফিনাইটের ক্ষেত্রে, টেন্সের ক্ষেত্রে সব থেকে কঠিন টেন্স কোনটা জানো? প্রেজেন্ট ইনডিফিনাইট। শুনে নাও, সব থেকে টেন্সের মধ্যে সব থেকে কঠিন টেন্স কোনটা? প্রেজেন্ট ইনডিফিনাইট। মিলিয়ে নিয়েও এত কনফিউশন লাগবে প্রেজেন্ট ইনডিফিনাইটে। আজও আমার এই প্রেজেন্ট ইনডিফিনাইট এখানে ডিস্টার্ব আছে। আমি পড়াই ঠিকই, আর কোয়ালিফিকেশান আমি বললাম না, যাই হোক যতটুকুই পড়েছি, প্রেজেন্ট ইনডিফিনাইট সব থেকে কঠিন। সেই রকম এই বাক্যের ক্ষেত্রে সরল বাক্যই সব থেকে কঠিন। তার মানে যে ছেলেটি একা একা থাকে না, তার কাছ থেকে সব থেকে বেশি বিপদ আছে, এটা জেনে রাখবে। বলে না, ফাঁকা মাথা শয়তানের কারাগার। যে ছেলেগুলো বন্ধু বান্ধবের সাথে মেশে, সবার সাথে কথাবার্তা বলে, একসঙ্গে থাকে, তার মনে কুবুদ্ধি কম থাকে। একা একা যে থাকবে সে সব থেকে বেশি শয়তান। অর্থাৎ এই সরল বাক্য চুপি চুপি শয়তান। অর্থাৎ এই সরল বাক্যই সব থেকে বেশি কঠিন। এত জিনিস আমাকে দেখতে হবে, কোথাও অসমাপিকা ক্রিয়া,
কোথায় সরল বাক্যের একটা এই আছে সেই আছে। তুমি দেখো না জটিল বাক্য যখন বলবো কিছুই নাই, যৌগিক বাক্য তো আরও সহজ। ওই জন্য বলে না একা পড়াশুনো হয় না, আর একজনকে নিলেও সঙ্গে সব থেকে বেশি ভালো পড়াশুনো হয়। তিনজনা হয়ে গেলে গোল হয়ে যাবে। অর্থাৎ একার থেকে দোকা সব থেকে বেশি ভালো পড়াশুনো হয় আমার মতে বলছি, কার মতে কি হয় জানি না। দুজনা থাকলে সব থেকে বেশি ভালো পড়াশুনো হয়, একার থেকেও বেশি। কম্পিটিশন বুঝতে পারবে। কিন্তু যখন তিনজন হয়ে যাবে না, গল্প করতে লেগে যাবে। চারজনা হয়ে গেলে তো হরিব, আর হলো না, পড়াশোনা গুটিয়ে গেল। বুঝতে পেরেছো? এই চারজনা পাঁচজনা যত পারবে এবারে পড়াশুনো মাথায় উঠে যাবে। অর্থাৎ সব থেকে বেস্ট পড়াশুনো হয় আমার মতে দুজনা। একজনাতে কি হয়, কনফিউশন থাকে প্রচুর, না ডিসকাস করতে পারবো ওর সাথে, না কিছু করতে পারবো। মাঝে মাঝে বলিস আমার খুব লাগছে, ভয় লাগছে রে, তুই বল না স্যারকে, এটা বুঝতে পারছি না, বল। তুই বললে না, তুই খানি সাহসী তো, তুই বল, তুই বললে আমারও বোঝা হয়ে যাবে। ফলে দুজন সব থেকে সুবিধা। ওই জন্য না, যখনই পারবে, যখনই বুঝতে পারবে না, যে পড়াশুনো করে তার সাথে একটু ডিসকাস করো। একটা বন্ধু, হাজারটা নয়, আমি বারবার বলছি, একজন। আর বন্ধু প্রয়োজন, জীবনে প্রয়োজন। আমি বারবার বলি, অনেকে বলে কে বন্ধু? ভাই, জীবনে সঙ্গী ছাড়া জীবন নাই। আর একটা জিনিস আমি বলি, এই সরল বাক্যের ক্ষেত্রে, সরল বাক্যটাকে সরলভাবে বুঝবে, জটিলভাবে নয়। সরল বাক্যটাই সব থেকে বেশি জটিল। আশা করি এইটুকু আজকেই তোমাদের ছিল, বুঝতে পারলে। সরল বাক্যে এই জিনিসগুলো মনে রাখবে, একটাই সমাপিকা ক্রিয়া থাকবে, বাদ বাকি আগু বেচু কিছু দেখার দরকার নাই। সমাপিকা ক্রিয়ায় একটা রেখো, বাদ বাকি অসমাপিকা ক্রিয়া থাকতেও পারে, নাও থাকতে পারে, আমার চিন্তা ভাবনার কি আছে। আর একটা জিনিস দেখবে, কারোর সাথে যেন লেগে না থাকেও, কারোর সাথে কোনো সম্পর্ক না, কোনো গার্লফ্রেন্ড থাকবে না সরল বাক্যের, কোনো গার্লফ্রেন্ড কোনো বয়ফ্রেন্ড থাকবে না সরল বাক্যে, একা একা থাকবে। বুঝতে পেরেছ? বাস এই অবধি। পরের দিন ক্লাসে আমরা যৌগিক বাক্য, জটিল বাক্য যেটা হবে একটা একটা করেই শিখবো, যতটুকু করতে পারবো। চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। আর তোমরা যদি চ্যানেলে নতুন হও, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম।